আচ্ছা, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়তে যাচ্ছে হচ্ছে কেমিস্ট্রি একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে কি রাসায়নিক বন্ধন। আচ্ছা, অলরেডি আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করে দিয়েছি। রাসায়নিক বন্ধনে আমি তোমাদেরকে আজকে পড়াবো শুধুমাত্র তোমাদের যতটুকু পড়িয়েছি ততটুকু, যাতে তোমরা নোট করার পরে কি যোজনী আর যোজ্যতা পড়িয়েছি না তোমাদেরকে, যোজনী আর যোজ্যতা সম্পর্কে কোনো প্রকার আর ঝামেলা না থাকে। আচ্ছা চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমি এখানে শুধু তোমাদেরকে বিষয়টা, এই যে চ্যাপ্টার যেটা আছে ওইটা শুধু পড়াবই না, তোমাদেরকে আমি কি বলবো, মানে কি কি দাগাতে হবে বইয়ের, আমাদের কোন কোন অংশ পড়তে হবে সেটা সম্পর্কে আমাদের অবশ্যই কী থাকতে হবে, আইডিয়া থাকতে হবে। যেমন আমাদের এই পর্যন্ত আবিষ্কৃত মোল সংখ্যা কত, 118টা, এটা আমাদের জানা থাকতে হবে অবশ্যই। এটা তো আমরা জানি, এমনিতেও জানি। আচ্ছা, এদের মধ্যে এই জায়গায় একটা লাইন আছে, দেখো, এদের মধ্যে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়ে সকল পদার্থের অণু গঠিত হয়। এই যে এখানে বলতেছে, এই যে 118টা মৌল আছে, ঠিক আছে, 118টা মৌল আছে আমাদের। এই 118টা মৌল যেগুলো আছে ওইগুলা কিন্তু আবার ওইগুলোর সাথে বিভিন্ন পরমাণু মিলে নতুন কি গঠন করে, সকল পদার্থের অণু গঠিত হয়। আচ্ছা, আমার আসলে এই জায়গা থেকে এই জায়গায় তেমন কিছু লাগবে না, জাস্ট কিছু কথাবার্তা আছে ওইগুলো আমার কি করতে হবে, খেয়াল রাখতে হবে। দেখো দেখো আয়নিক বন্ধনের কথা বলছে, সমযোজী বন্ধনের কথা বলছে, দাতব বন্ধনের কথা বলছে, মেইনলি আমার এগুলো হচ্ছে কি লাগবে। আচ্ছা, আর যে একটা জিনিস হচ্ছে আমার পুরোটাই লাগবে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমার এই জিনিসটা, দাঁড়াও একটা মিনিট আমি একটু ক্যান্সেল করে নিই। এই যে এইটা, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। তাইলে আমার শুধুমাত্র একটাই প্রশ্ন পাচ্ছি আমি পৃষ্ঠা 1 থেকে, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কাকে বলে। অবশ্যই তোমার প্রথম প্রশ্ন হবে এটা, রাসায়নিক বন্ধন কাকে বলে। উত্তর হচ্ছে কি, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। স্যার এটা কেমন কথা, স্যার এটা একটু বোঝার চেষ্টা করি। এটা বলতে চাচ্ছে আসলে, ধরো আমি কোনো একটা মৌল নিলাম, কোনো একটা মৌল নিলাম, এটা হচ্ছে আমার হাইড্রোজেন, ঠিক আছে, এটা একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেনের কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে বলো তো? ইলেকট্রন আছে শুধুমাত্র একটা। আমি ধরলাম যে এই জায়গায় হাইড্রোজেনের ইলেকট্রনটা আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা পরমাণু নিলাম আমি ক্লোরিন, আরেকটা পরমাণু নিলাম ক্লোরিন। আচ্ছা না, প্রথমে আমি হাইড্রোজেন যখন নিয়েছি তখন হাইড্রোজেনের উদাহরণটাই দিয়ে দিই। তাইলে দুইটা হাইড্রোজেন নিলাম আমি, দুইটা হাইড্রোজেন নিলাম, তাইলে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। আচ্ছা, এখন হাইড্রোজেন কি করে, মানে আমার প্রত্যেকটা পরমাণু চায় যে কি আসলে স্থিতিশীলতা অর্জন করতে, না স্থিতিশীলতা অর্জন করতে, তাই না? স্থিতিশীলতা অর্জন করতেই তো চায় প্রত্যেকটা মৌল। তো এই স্থিতিশীলতা এই স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে ওরা কখনো কখনো, মানে মৌলগুলো কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে, আবার কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ করে আবার ত্যাগও করে। যেমন ধরো একটা মানুষ ভালো থাকার জন্য চাকরি করবে, ঠিক আছে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? যাতে ও চাইবে যে কি, ওর পরিবারটা যাতে ঠিক মতো চলে, তো তারপর ও নিজে যেন সক্ষমভাবে চলতে পারে। তো তেমনি প্রত্যেকটা মৌল চায় যে কি, যেমন করে হবে হোক ওর পরিবারকে চালানো দরকার। তো এখন তুমি বাস্তবে চিন্তা করো যে কি, একজন মানুষ চাকরি করে যদি টাকা ইনকাম করে তাহলে ও চলতে পারবে, ঠিক আছে। যে চাকরি করছে, যে চাকরি পাবে না সে কি করবে, সে কি পরিবার চালাবে না? বিভিন্ন মন্দির মসজিদের সামনে দেখবা তোমরা অনেক ভিক্ষুক বসে থাকে, তাই না? তো ভিক্ষুকরা ভিক্ষা করে জীবন নির্বাহ করতেছে না? তো কিভাবে জীবন নির্বাহ করতেছে, ওরা ভিক্ষা করার মাধ্যমে জীবন নির্বাহ করতেছে। তার মানে পরমাণুগুলো কি করে, ভিক্ষা চায়, ভিক্ষা চায়, ইলেকট্রন। মানুষ টাকা ভিক্ষা চায়, পরমাণুগুলো কি ভিক্ষা চায়, ইলেকট্রন ভিক্ষা চায়। ইলেকট্রন ভিক্ষা চাওয়া মানে আমি কি বুঝাচ্ছি, ইলেকট্রন গ্রহণ করাকে বোঝাচ্ছি, কথা বুঝতে পারছো? ইলেকট্রন
আর যে আমরা যে যারা বড় লোক তারা ভিক্ষা দেয়, তাই না? যারা ভিক্ষা দেয় তারা কি করে? তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তার মানে আমরা যে ক্যারেক্টারগুলো পাইলাম, যে ভিক্ষা চাই সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, যে ভিক্ষা চাই সে ইলেকট্রন গ্রহণ করে, আর যে ভিক্ষা দেয় সে ইলেকট্রন ত্যাগ করে, তাই না? আচ্ছা, এখন মনে করো দুইজন ভিক্ষুক পাশাপাশি বসে আছে। আচ্ছা, এখন দুজন ভিক্ষুকের পেটের মধ্যে ক্ষুধা লাগছে। এখন এক ভিক্ষুকের কাছে আছে 5 টাকা, আর এক ভিক্ষুকের কাছে আছে 60 টাকা। এখন প্রথমে 60 টাকা না, আমি তোমাদেরকে প্রথমে 5 টাকা দিয়ে বুঝাই। দুজনের কাছে সমান আছে, এর কাছেও আছে 5 টাকা, এর কাছে আছে 5 টাকা, ঠিক আছে? এখন দুজনে কি করবে? এখন দুজনে বলতেছে যে কি, আজকে ভাই একটা চিপস খাইতে ইচ্ছে করতেছে। এখন চিপসের দাম হচ্ছে 10 টাকা। কয় টাকা? চিপসের দাম 10 টাকা। এখন এই 10 টাকাগুলো সে বেচারারা কোত্থেকে আনবে? সে বেচারারা নিজেরার মধ্যে কি করবে? নিজেরা বলবে, আচ্ছা ঠিক আছে ভাই, তুই দে আমাকে 5 টাকা, আমি দিই তোকে 5 টাকা, তো 10 টাকা আমি এভাবে ম্যানেজ করব, ঠিক আছে? এখন এই যে ওরা ভাগাভাগি করতেছে, কেমিস্ট্রির ভাষায় এটাকে বলা হয় কি? কেমিস্ট্রির ভাষায় এটাকে বলা হয় সমযোজী বন্ধন। মানে ওরা একটা বন্ধনে আবদ্ধ হচ্ছে, সেটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। মানে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে যে বন্ধনে আবদ্ধ হয় সেটা হচ্ছে কি? সমযোজী বন্ধন। এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম, কি বললাম? পরমাণুগুলা কি করে? মানে ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ করে। তো একজন মানুষ ভিক্ষা দিচ্ছে আর একজন মানুষ ভিক্ষা নিচ্ছে, তো ওদের মধ্যে একটা রিলেশন আসলো না? ওদের মধ্যে কোনো একটা সম্পর্ক আসলো না? এই যে সম্পর্কটার নামই হচ্ছে কি? আয়নিক বন্ধন। মানে ইলেকট্রন গ্রহণ আর ত্যাগের মাধ্যমে যে বন্ধন আবদ্ধ হয় তাকে আয়নিক বন্ধন বলে। এই যে মনে করো এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, ঠিক আছে? এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এখন হাইড্রোজেন দুইটাই চাইবে যে কি? স্থিতিশীলতা অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? স্থিতিশীলতা অর্জন করার জন্য। এখন এই স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে এই বেচারারা কি করবে? এই বেচারারা একটা বন্ধনে আবদ্ধ হবে। এই বেচারারা কি করবে? একটা বন্ধনে আবদ্ধ হবে। যেমন এই হাইড্রোজেন বলবে যে ভাই তুই আর আমি একসাথে হয়ে যাই, দুটোটা হাইড্রোজেন একসাথে হয়ে গেছে। এই বেচারা দিছে একটা ইলেকট্রন, এই বেচারা দিছে একটা ইলেকট্রন, এই বেচারা দিছে একটা ইলেকট্রন। তো এইভাবে হাইড্রোজেন, হাইড্রোজেন, এভাবে এরা কি গঠন করছে? H2 গঠন করছে। এই যে H2 গঠন করার জন্য এদের মাঝখানে একটা শক্তি লাগতেছে না? একটা শক্তি লাগতেছে না? এই শক্তিটার নামই হচ্ছে রাসায়নিক বন্ধন। এই যে এতক্ষণ সময় আমি তোমাদেরকে এত কথা বললাম, এই কথাগুলো বলার মানে হচ্ছে শুধু একটা জিনিসই বোঝানো, সেটা কি? এই কথাটা, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। এই লাইনটা আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? শুধু এই পেজ থেকে আমি এই লাইনটাই পড়লে চলবে, পুরো পেজ থেকে। ওকে, বোঝা গেছে? চলো এবার আমরা নিচের দিকে যাই একটু। এখন এই যে টপিকটা পড়বো আমরা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে, আচ্ছা এই পেজটা তোমরা সবসময় খালি রাখবা। আমি প্রত্যেকটা অধ্যায়ের শেষে এই জায়গাটার মধ্যে আমি এই চ্যাপ্টারের কি লিখব? সকল প্রকার কোয়েশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই কি করে দিব? লিখে দিব। কোয়েশ্চেনগুলো কি করে দিব? লিখে দিব। সেটা জ্ঞানমূলক হোক, সেটা অনুধাবনমূলক হোক, সেটাই সব কিছু লিখে দিব। আচ্ছা আসো, এখন আমরা পড়বো যোজ্যতা ইলেকট্রন। খুবই সহজ একটা জিনিস, একদম পানির মতো একটা জিনিস। সেটা কি স্যার? যোজ্যতা ইলেকট্রনটা কি স্যার? যোজ্যতা ইলেকট্রনটা হচ্ছে স্যার যে কোনো মৌলের শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকবে তাকে, তার সংখ্যাটাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। স্যার মাথার উপর দিয়ে গেছে স্যার, কিছুই বুঝি নাই স্যার, তাই না? তার মানে এখানে এই লাইনটা আমি প্রথমে মার্ক করে রাখতেছি, এরপর আসতেছি এটার ব্যাখ্যাতে। আচ্ছা, কি বলছে এখানে? কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যেমন ধরো আমি এই দুইটাতে আসবো একটু পরে, তার আগে আমি নিজেরটাতে আসি। ধরো আমি তোমাদের এখানে একটা মৌল আঁকলাম, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন আঁকলাম। হাইড্রোজেনের শেষ কক্ষপথে হাইড্রোজেনের কক্ষপথে তো একটা শেষ কক্ষপথ কি হবে আবার? হাইড্রোজেনের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে না?
মানে ওর প্রথম কক্ষপথে ওর শেষ কক্ষপথ। তার মানে এই যে হাইড্রোজেনের একটা কক্ষপথ আছে, একটা কক্ষপথের মধ্যে একটি ইলেকট্রন আছে, এটার নামই হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। তার মানে হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের মান কত? 1। হাইড্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের মান কত? 1। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আমি আরও একটা এক্সাম্পলে আসি। দেখো, হাইড্রোজেন গেছে। এবার আমরা আসবো হচ্ছে অক্সিজেনের মধ্যে। অক্সিজেন আসি, অক্সিজেন আঁকি আমি। অক্সিজেন ও আবার অক্সিজেনের কক্ষপথ হচ্ছে 2টা। আচ্ছা, প্রথম কক্ষপথে থাকে অক্সিজেনের 2টা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এরপরের কক্ষপথে থাকে 6টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে এখানে অক্সিজেনের কক্ষপথ হচ্ছে 2টা। এই 2 নম্বর কক্ষপথ মানে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 2টা 4টা 6টা। ঠিক আছে, তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। সেজন্য অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত? 6। কথা ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো আরও একটা দেখাবো আমি, আরও একটা দেখাই। এরপর আসি আমি সোডিয়ামের 11টা না? তো সোডিয়ামের 3টা কক্ষপথ হবে, একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সোডিয়ামের প্রথম কক্ষপথ অবভিয়াসলি 2টা। এর পরের কক্ষপথে কয়টা হবে? অবশ্যই 8টা। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 10টা তো অলরেডি হয়ে গেছে, তার মানে আর আছে কয়টা? একটা। এই একটা, এটা বাইরে। তো সোডিয়ামের শেষের কক্ষপথ মানে হচ্ছে 3 নম্বর কক্ষপথের মধ্যে ইলেকট্রন কয়টা আছে? একটা। সেজন্য সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। কথা বোঝা গেছে? ওকে ওকে। আচ্ছা, গেল। এবার আমরা আসি, এই বইয়ের মধ্যে 2টা উদাহরণ আছে, এই 2টা একটু পড়ি। আচ্ছা, দেখি ওই 2টা একটু দেখি আমি আগে। এগুলো একটু ডিলিট করে দিই। হ্যাঁ, আসো এবার পটাশিয়াম। প্রথমে আসে পটাশিয়ামে দেখো প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, তৃতীয় কক্ষপথে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। শেষের কক্ষপথে আছে কয়টা? একটা। তার মানে শেষের কক্ষপথে ইলেকট্রন সংখ্যায় কি যোজ্যতা ইলেকট্রন, তাই ওর কি পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1। কথা ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এখানে তো অক্সিজেনের যোজ্যতা, অক্সিজেন তো বলে দিছি কিছুক্ষণ আগে। তার মানে আমার এই টপিকটা পড়া অলরেডি ডান, তাই না? আমার এই টপিকটা অলরেডি পড়া কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা নিচের দিকে যাই। এই যে এখানে কিছু কথা লিখছে, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। আচ্ছা, এবার হচ্ছে যোজনী বা যোজ্যতা। এই টপিকটা হচ্ছে আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এখানে দুইটা জিনিস বোঝার আছে। একটা হচ্ছে যোজনী বলতে কি বোঝায়, আরেকটা হচ্ছে সুপ্ত যোজনী বলতে কি বোঝায়। আচ্ছা, এখন দেখো, আসো আমার প্রথমে হচ্ছে যোজনী কাকে বলে। অণু গঠনকালে, অণু মানে তো আমি কিছুক্ষণ আগে বলে আসছি, H2, তারপর Cl2, এভাবে আর কি। ঠিক আছে? অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। স্যার মাথার উপর দিয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখো, অণু গঠন করার সময় শুধুমাত্র অণু না, কোনো একটা যৌগ গঠন করার সময়ও, যেমন ধরো আমি বলতেছি যে কি H2 এরা কি হাইড্রোজেন আর হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ধন গঠন করে H2 হচ্ছে। তো ওই রকমই একটা জিনিস আছে কি, হাইড্রোজেন আর হাইড্রোজেন যে বন্ধন গঠন করার ক্ষমতা আছে, এটার নামে হচ্ছে ওই হাইড্রোজেন পরমাণুর যোজনী। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস দিয়ে তোমাদেরকে যোজনীটা বোঝানোর ট্রাই করতেছি, শুনো। এটা একটু মন দিতে হবে আমার থেকে। আমি একটা দেখি সাদা পেজ পাই কিনা, এখানে একটা খালি জায়গা পাইলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, এই জায়গায় করে আমি তোমাদেরকে বুঝাই দিই এটা। শুনো, দেখো, আমরা হাইড্রোজেন আঁকতেছি। হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? একটাই তো ইলেকট্রন আছে, তাই না? এখন আরও একটা হাইড্রোজেন এখানে আসতেছে। তো হাইড্রোজেন অণু যখন হচ্ছে, H2 যখন হচ্ছে, তখন ওরা ইন্ডিভিজুয়ালি শেয়ার করতেছে কয়টা? এই হাইড্রোজেন শেয়ার করে একটা, এই হাইড্রোজেনও শেয়ার করে কয়টা? একটা।
সেজন্য আমি মনে রাখবো যে যোজনী মানে হচ্ছে ও কয়টা শেয়ার করে, যোজনী মানে কি ও কয়টা শেয়ার করে, সেটাই হচ্ছে কি যোজনী। তার মানে কি যোজনী মানে হচ্ছে, যোজনী মানে হচ্ছে কি ও কতটা, ওই মৌলটা কতটুকু শেয়ার করে, কতটা কি করে শেয়ার করে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, গেল, এটা গেল আমার থেকে। হ্যাঁ আসো, এবার আসো, এই কতটা শেয়ার করে, এটা হচ্ছে আমার কি যোজনী বা যোজ্যতা, ঠিক আছে, সরি যোজনী বা যোজ্যতা। আচ্ছা, এটা আমি শর্টকাটে মনে রাখার জন্য। আচ্ছা আসো এবার, একটা মিনিট, আমি এগুলো একটু ক্যান্সেল করি। হ্যাঁ দেখো, আরেকটা জিনিস দিয়ে আমি মনে রাখি, আমার H2 একটা যৌগ আছে, কি আছে H2, H2 মানে কি পানি, পানি। এখানে অক্সিজেনের শেষ কক্ষপথে আছে কয়টা, 6টা না? তো আমি শুধু 6টা ওইগুলো আঁকতেছি, 1 2 3 4 5 6। এখন বেচারার এখানে দুইটা, এই জায়গায় দেখো দুইটা, দুইটা খালি, এই জায়গায় কি দুইটা খালি, তাই না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এটা উপরে করে আঁকি, এই জায়গায় আঁকা যাচ্ছে না, এই যে এখানে করে আঁকি। দেখো অক্সিজেন হচ্ছে এখানে, তাই না? আচ্ছা, কালারটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, H2O, H2O। এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা, হাইড্রোজেন হাইড্রোজেন দুইটা, দুইটা হাইড্রোজেন হাইড্রোজেন। আচ্ছা গেল। এরপরে অক্সিজেনের শেষ কক্ষপথ আছে কয়টা আসলে, অক্সিজেনের শেষ কক্ষপথ আছে হচ্ছে 8টা। কয়টা আছে, সরি 6টা, 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই দেখো এবার বেচারার এই জায়গাটা খালি না, এই জায়গায় আরও দুইটা ইলেকট্রন হওয়ার কথা না? তো এই বেচারা কি করে, হাইড্রোজেনকে অনুরোধ করে যে ভাই, ভাই প্লিজ, ভাই প্লিজ, তুই তোর দুইটা নিয়ে আয়, আমার এখানে যুক্ত হ ভাই প্লিজ, তাতে তোরও পূর্ণ হ, আমিও পূর্ণ হয়ে যাই। আচ্ছা, তো এখন অক্সিজেন কি করে, অক্সিজেন কি করে দেখো, একটু একটু দেখো, এই জায়গায় ও কি করে, এখানের মধ্যে অক্সিজেনের 6টা আছে না, 6টা ইলেকট্রন না? তো ও কি করে, এই জায়গায় দেয় দুইটা, এই জায়গায় দে দুইটা, এই জায়গায় দিয়ে দে একটা, এই জায়গায় দিয়ে দে একটা। এখন হাইড্রোজেন বেচারা আসে, হাইড্রোজেন বেচারা এসে একবার যুক্ত হয় এখানে, এই জায়গায়, আরেকবার যুক্ত হয় এই জায়গায়, ঠিক আছে? এখন কি ওর নাম কি, আমার যে কে আছে, অক্সিজেন বেচারা অলরেডি এখানে একটা শেয়ার করে রাখছে। আচ্ছা, এখন হাইড্রোজেন বেচারা এসে ওর দুইটা ইলেকট্রন কি করে, এখানে একটা দেয়, আরেকটা এখানে দেয়। এভাবে কি গঠিত হয়, H2O, মানে এখানে H2O মানে বোঝাচ্ছে হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। এভাবে এই যে কি করতেছে, বন্ধন আবদ্ধ হচ্ছে, এটার নামই হচ্ছে রাসায়নিক বন্ধন। আর একটা জিনিস খেয়াল করো তুমি, হাইড্রোজেন কয়টা শেয়ার করতেছে, অবশ্যই হাইড্রোজেন কয়টা শেয়ার করতেছে, একটা, হাইড্রোজেন একটা শেয়ার করতেছে। আর অক্সিজেন কয়টা শেয়ার করতেছে, অক্সিজেন শেয়ার করতেছে দুইটা। সেজন্য হাইড্রোজেন যেহেতু একটা শেয়ার করতেছে, সেজন্য হাইড্রোজেনের যোজনী 1, আর অক্সিজেন যেহেতু দুইটা শেয়ার করতেছে, সেজন্য অক্সিজেনের যোজনী কত, 2। ক্লিয়ার, ক্লিয়ার। তার মানে আমি শর্টকাটে মনে রাখবো যে কি, একটা মৌল যতগুলা কি করে ইলেকট্রন শেয়ার করে, তার সংখ্যারই হচ্ছে কি আমার যোজনী বা যোজ্যতা। কথা বুঝছো? আর এখানে সংজ্ঞা যদি বলে আমাদেরকে, সংজ্ঞা আমরা কোনটা লিখবো, অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর মৌলের ইলেকট্রন যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়। এবার আমার এখানে কিছু উদাহরণ আছে, অনেকগুলো উদাহরণ আছে, আমি উদাহরণগুলো পড়ে নিব একটু, যাতে আমি লিখতে পারি, আমি আমার জন্য পড়ব, ঠিক আছে, যাতে আমি লিখতে পারি। এখান থেকে এতটুকু আমি জাস্ট রিডিং পড়ে নিবা, আমি যা বলছি তাই এর মধ্যে আছে, মানে কোনটা কত গুণ এটা, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে একটা কথা লিখছে, একটি পরমাণুর সাথে যতটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হয়। এটা কেমন কথা ভাই? এটা হচ্ছে তোমার আসলে, আচ্ছা এখানে দেখো কি বলছে, আমাকে একটা উদাহরণ দিছে, উদাহরণ দিয়ে কি বোঝাতে চাচ্ছে দেখো, ক্যালসিয়ামের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 1, আর এই সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে হয় 2, তার মানে ক্যালসিয়ামের যোজনী 2। এটা আমি, ভাই শুনো, আমায় একটা কথা শুনো তোমরা, যে মনে করো কোনো একটা যৌগ আছে, কোনো একটা যৌগ, এটা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড ও। এখন অক্সিজেনের যোজনী কত, আমরা জানি যে অক্সিজেন দুইটা অবশ্যই ওর ওর দুইটা শেয়ার করে, সেই জন্য ওর যোজনী কত, 2। এখন দেখো কোনো একটা যৌগ
মানে তোমাকে আমি এটা বলছিলাম তোমাদের ক্লাসে। দেখো, একজন সুন্দরী নারীকে বিয়ে করতে পারবে কে? যার অবশ্যই কি ভালো একটা চাকরি আছে, যে স্মার্ট সে। একটা ফকিরকে কখনো বা একটা ভিক্ষুককে কখনো একজন সুন্দরী মেয়ে বিয়ে করবে না, এটা তো বাস্তবতা, তাই না? তো এখন ও যোগ যেগুলো গঠন করছে, ক্যালসিয়াম অক্সাইড বলো, NaCl বলো, ওরা কিন্তু সমানে সমানে কাজ করতেছে। যেমন ধরো Na একটা ত্যাগ করে বলে ক্লোরিন গ্রহণ করে কয়টা? একটা। সেজন্য ওরা বন্ধন আবদ্ধ করছে। যদি Na দুইটা ত্যাগ করতো, ক্লোরিন একটাই কিন্তু কখনো যৌগ গঠন করতো না, ঠিক আছে? ঠিক তেমনি ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে অক্সিজেনের যোজনী 2, তার মানে ক্যালসিয়ামের যোজনীও কত হতে হবে? 2 হতে হবে, কথা বুঝছো? হ্যাঁ, তার মনে করো H2O, এখানে অক্সিজেনের যোজনী 2 কিন্তু হাইড্রোজেনের যোজনী কত? 1। তো সেই জন্য হাইড্রোজেনের থেকে বেচারার থেকে কয়টা আনতে হয়েছে? হাইড্রোজেন 2টা, যাতে 1 + 1 = 2 যোজনী হয়। আর অক্সিজেনের যোজনী তো 2, এটা আমরা জানি, অবশ্যই জানি আমরা, ঠিক আছে? সেজন্য কি করতে হয়েছে? আমার এখানে যোজনীটা কি করতে হবে? সবসময় সমান রাখতে হবে। আচ্ছা, এরপর আমার আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি? পরিবর্তনশীল যোজনী। এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, শুনো এবার। পরিবর্তনশীল যোজনী কাকে বলে? কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, অবশ্যই একাধিক যোজনী থাকে। কিছু, যেমন ধরো ফেরাস FeCl2, কিছুক্ষণ দেখবে FeCl2, আবার কতক্ষণ পরে দেখবা FeCl3, এরকম অনেক মৌল দেখবা। তো এখানে এই জায়গা থেকে বের হয় কি? Fe2+, কি বের হয়? Fe2+, আর এখান থেকে বের হয় কি? Fe3+, এখান থেকে কি বের হয়? Fe3+, এখান থেকে বের হয় Fe2+, এখান থেকে বের হয় Fe3+। তার মানে একবার এখান থেকে এখানের মধ্যে যোজনী বের হচ্ছে 2, আর একবার বের হচ্ছে 3, কথা বুঝছো? কিন্তু আমার আসল যোজনী কোনটা? এখানে ফেরাসের আসল যোজনী হচ্ছে 2। আসল যোজনী কি? মানে ও সবসময় যোজনী দেখায় 2, কিন্তু মাঝে মাঝে আবার 3ও দেখায়, ঠিক আছে? সেজন্য এইটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। মানে ও কিছুক্ষণ 1 দেখাচ্ছে, আবার কিছুক্ষণ দেখায় 2। নর্মালি দেখায় 2, কিন্তু ও দেখাচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, আবার মনে করো কিছু কিছু যৌগ, যেমন ফেরাস দেখলাম, ফেরাসে কিছুক্ষণ দেখাচ্ছে, আসলে দেখায় হচ্ছে 2। আসলে যেটা দেখায় ওইটা হচ্ছে ওর সক্রিয় যোজনী। আসলে যেটা দেখায়, আসল ইকুয়ালস টু হচ্ছে সক্রিয়। আসল ইকুয়ালস টু কি? সক্রিয়। আসল ইকুয়ালস টু সক্রিয়। আর এখানে দেখো সর্বোচ্চ যোজনী যেটা আছে, এটা হচ্ছে ও আরও একটা দেখায় না যোজনী, ওইটা হচ্ছে ও সর্বোচ্চ যোজনী। যেমন ধরো ফেরাস দেখায় কি? ফেরাসের সক্রিয় যোজনী কত? ফেরাসের সক্রিয় যোজনী হচ্ছে কত? ফেরাসের সক্রিয় যোজনী হচ্ছে 2, ঠিক আছে? ফেরাসের ফেরাসের Fe3+, একটা কথা ভুল হয়েছে আমার, Fe3+, ফেরাসের Fe3+ দেখায়। এটা হচ্ছে ফেরিক Fe3+ হচ্ছে কি? এটাকে বলা হয় ফেরিক। এটা তোমরা পড়বা আরও পরে। এটা পড়বা কখন? আরও পরে। কোথায় পড়বা এটা পড়বা যা হচ্ছে তোমার অষ্টম অধ্যায়ে যাওয়ার পরে, ঠিক আছে? অষ্টম অধ্যায়ে যাওয়ার পরে তোমরা এটা পড়বা, ফেরাস আর ফেরিক। ফেরাস দেখায় কত? ফেরাস আসলে 2টা যোজনী দেখায়, একটা হচ্ছে কি? 2, আর একটা হচ্ছে 3। ফেরাস মানে হচ্ছে, আবার তোমরা ফেরাস মানে বুঝবা না, ফেরাস মানে হচ্ছে আয়রন। ফেরাস মানে কি? আয়রন। আমাদের পর্যায় সারণীতে যেটা আছে আয়রন, ওইটাই, ঠিক আছে? আচ্ছা, ওটার ল্যাটিন নাম হচ্ছে ফেরাস। আচ্ছা, সেজন্য আমি ফেরাস করতেছি। আচ্ছা, তো আমার পরিবর্তনশীল যোজনী কাকে বলে বলছিলাম? সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনের পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী, ঠিক আছে? আচ্ছা, পরিবর্তনশীল যোজনী কাকে বলে? যেসব মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে বলা হয় কি? পরিবর্তনশীল যোজনী। যেমন ফেরাস 2 আর 3 দেখায়, এটা এক্সাম্পল দিয়ে দিছে আমাকে। আবার সুপ্ত যোজনী আছে, সুপ্ত যোজনী কি? মানে ভিতরে কতটুকু যোজনী থাকে, এটা সুপ্ত মানে হচ্ছে লুকায়িত অবস্থায় আছে, ওইরকম কিছু একটা। তো সুপ্ত যোজনী দেখো, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনের পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। যেমন ফেরাসের সক্রিয় যোজনী হচ্ছে 2, ঠিক আছে? ফেরাসের সক্রিয় যোজনী কত? আচ্ছা, ফেরাসের সক্রিয় যোজনী হচ্ছে 2। FeCl2তে এটা হচ্ছে আমার নর্মাল যৌগ, এটা তোমরা পড়বা, সপ্তম অধ্যায়ে যাই পড়বা। FeCl2 হচ্ছে নর্মাল যৌগ। তো সেজন্য ফেরাস সবসময় Fe2+ থাকে, Fe2+ থাকে। তার মানে ফেরাসের সক্রিয় যোজনী কত? এখানে সক্রিয় যোজনী হচ্ছে 2, ফেরাসের সক্রিয় যোজনী 2। কিন্তু যখন এখানে আমার উদাহরণে যেটা দিছে সেটা হচ্ছে FeCl3 থাকার কারণে ফেরাসের যোজনী কত হয়ে গেছে? সক্রিয় যোজনী কত হয়েছে? 3 হয়ে গেছে, কথা বুঝছো? তো ফেরাসের সক্রিয় যোজনী 3, আবার সর্বোচ্চ যোজনীও 3, তাই না? আমরা পড়ে আসছি না এখানে সর্বোচ্চ যোজনী 3।
আবার সক্রিয় যোজনী, এই যৌগে সক্রিয় যোজনী কত 3, সেজন্য আমার এখানে সুপ্ত যোজনী কত হয়েছে 3 - 3 সমান কত 0। যদি যদি ওইটা থাকতো FeCl2, আমাকে যদি জিজ্ঞেস করতো যে FeCl2 এর সুপ্ত যোজনী কত, কি বলতো FeCl2 এর সুপ্ত যোজনী কত, এর সুপ্ত যোজনী সমান হতো আমার এখানে এই ক্ষেত্রে আমার সর্বোচ্চ যোজনী হচ্ছে 3, ঠিক আছে, আমরা জানি ফেরাসের সর্বোচ্চ যোজনী কি, কিন্তু এই ক্ষেত্রে ফেরাসের যোজনী কত, সক্রিয় যোজনী কত 2, তার মানে তখন সুপ্ত যোজনী হয়তো সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী সমান কত 1, তার মানে এই ক্ষেত্রে সুপ্ত যোজনী বের হইতো কত 1। আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, একটা অনুধাবনমূলক প্রশ্ন হয়েই থাকে এখানে, সেটা হচ্ছে কি সুপ্ত যোজনী বলতে কি বোঝায়, সুপ্ত যোজনী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, যোজনী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, কি বোঝায় ব্যাখ্যা করো। তো এইখান থেকে এতটুকু হচ্ছে সেটার আনসার, তোমরা এটা মুখস্থ করে ফেলো, ভালো ভালো হবে তোমাদের জন্য, পরীক্ষায় লিখতে পারবে, এটা অবশ্যই আসবে, অবশ্যই আসবে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমি তোমাদেরকে এতটুকু পর্যন্ত পড়িয়েছি, সেহেতু আজকের মতো এতটুকুই আমাদের পড়া। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবা, বিদায়।